হচ্ছে আমি অনেক সময় ধরে কথা বলতেছি। এখন আমি আমার কিছু রিসার্চ প্রজেক্ট পাস্ট এবং কারেন্ট নিয়ে কথা বলতে চাই। আমি বেসিক্যালি আমার আন্ডারগ্রেডে কাজ করেছি ইমেজ প্রসেসিং নিয়ে। সেখানে একটা কম্প্রেসড ইমেজের কিন্তু কোয়ালিটি খারাপ হয়ে যায়, হ্যাঁ তাই না? একটা ইমেজ যখন ডিজিটাল ক্যামেরা দিয়ে তুলবো, কম্প্রেস করার পরে কোয়ালিটি খারাপ হয়ে যায়। ওটাকে মানে ভাঙ্গা ইমেজটাকে, অর্থাৎ কম্প্রেসড ইমেজ যেটা নষ্ট হয়ে গেছে, এটাকে আমি পোস্ট প্রসেসিং ডিব্লকিং মেথড অ্যাপ্লাই করে এটাকে ইমপ্রুভ করার চেষ্টা করেছি আন্ডারগ্রেডে। আর মাস্টার্সে একটা জব রেকমেন্ডেশন সিস্টেম ডেভেলপ করেছি ফ্রিল্যান্সারের জন্য। ফ্রিল্যান্সাররা যাতে সহজে কাজ খুঁজে পায় এবং তার আগের কাজের এক্সপিরিয়েন্সের সাথে ম্যাচ করে, আগের কাজে ক্লায়েন্টরা কিরকম ফিডব্যাক দিয়েছে তার উপর বেস করে তার সুইটেড জব তাকে রেকমেন্ড করা, এরকম একটা কাজ করেছি। এটা আসলে ডিটেইলস আলোচনার প্রয়োজন, যেটা অল্প সময় বোঝানো সম্ভব না। এরপর আমরা ইমেইলে উল্টাপাল্টা মেইল আসে না অনেক সময়, উল্টাপাল্টা মেইল, স্প্যাম মেইল, সেগুলো ফিল্টারিং করার জন্য সাপোর্ট ভেক্টর মেশিন লার্নিং একটা টেকনিক অ্যাপ্লাই করেছি। আবার তোমার অনেকে টুইটের ভিতরে টুইট আছে না, টুইট যখন করে তখন ওই উল্টাপাল্টা টুইট দেয়, বিশেষ করে টেরোরিজম সাপোর্টিং টুইট, যেটা অর্থাৎ এমন কোন টুইট যেটা টেরোরিস্ট সাপোর্ট করে, মানে সেরকম একটা আমরা রিয়েল টাইম মানে টুইটের মধ্যে টেরোরিজম সাপোর্টিং টুইট ডিটেক্ট করতে পারে এরকম একটা রিয়েল টাইম সিস্টেম ডেভেলপ করেছি মেশিন লার্নিং অ্যাপ্লাই করে। ওটা অলরেডি পেপার পাবলিশ হয়ে গেছে। আরেকটা হচ্ছে ড্রাইভার্স টু গেট মোর ট্রিপস। এই যে উবার ড্রাইভার অথবা পাঠাও ড্রাইভার যাতে সহজেই মানে সে ট্রিপস পায়, কোথায় গেলে সে মানে কি পাবে, যাত্রী পাবে, সেই জায়গাটা থেকে আমরা রেকমেন্ড করেছি, ওটা মেশিন লার্নিং অ্যালগরিদম। আরেকটা হচ্ছে ইমেইলে যেমন রেসপন্স আসে না, ইমেল আসলে অটোমেটিক একটা রেসপন্স জেনারেট হয়, থ্যাংক ইউ, থ্যাঙ্কস, রিসিভ নোটে, এরকম জিনিসগুলো আমরা একটা মানে এটা শুধু ওইটা না, মানে অল্প না, পুরো ইমেইলের রিপ্লাই আমরা জেনারেট করার জন্য একটা এলএসটিএম মডেল ইউজ করে মেশিন লার্নিং একটা সিস্টেম আমরা ডেভেলপ করেছি। এরপরে মোবাইল ইউজেস প্রেডিকশন এন্ড রেকমেন্ডেশন, মানে আমার এই মাসের অথবা আগের কত মানে মাসে কত জিবি ইউজ করেছি, কখন কথা বেশি বলেছি, কখন কম বলেছি, এগুলোর উপর ডিপেন্ড করে আমাকে নেক্সট মাসে কত লাগতে পারে, কত জিবি নেট আর কত মিনিট অথবা কত এসএমএস, এটা আমরা প্রেডিকশন জেনারেট করেছি মেশিন লার্নিং অ্যাপ্লাই করে। আরেকটা হচ্ছে স্টক মার্কেটের মানে প্রাইস নেক্সট কালকে কি হতে পারে, এক মাস এক সপ্তাহে কি হতে পারে, এটা আমরা গেটেড নিউরাল নেটওয়ার্কস, হ্যাঁ এটা অনেকে জানে, জিআরইউ বলে, এটা অ্যাপ্লাই করে আমরা করেছি আর কি। এবং আমার কিছু কারেন্ট প্রজেক্ট আছে অলরেডি, আমরা এটা অলরেডি একটা এই যে রাকিবুল সেলটাকে দেখিয়েছি যে ও এই প্রজেক্টের সাথে আছে, এটা একটু তোমরা মজা পাবা, একটু আমি দেখাচ্ছি, অনেক সময় কথা বলতেছি, একটু ভিজুয়ালাইজেশন দেখো। এটা যেটা কাজ সেটা হচ্ছে আমাদের দেশের ছোট বাচ্চারা যখন প্রি প্রাইমারি স্কুলে পড়ে তখন কিন্তু তাদেরকে আমি দেখাই, তাদেরকে আমরা বলি সরেয়তে অজগর বলি না, হ্যাঁ, আর সরেয়াতে আম, তো সরেয়াতে অজগর সরেয়াতে আম, এই জিনিসটা কিন্তু সে যদি এটা 3D মডেল দেখে মানে একবারে সে ভিজুয়ালাইজ করে, আরে সরেয়াতে অজগর, এই যে অজগর চলে আসছে, সরেয়াতে আম, এই যে আম, হ্যাঁ, এরকম যদি জিনিসগুলো সে প্রত্যেকটা মানে মোবাইলের মধ্যে 3D দেখে তাহলে কিন্তু তার এটা ভালো লাগবে। এই জন্য আমরা অগমেন্টেড রিয়েলিটি অ্যাপ্লাই করে আমরা দেখেছি যে ছাত্রদের মানে শিখন ফলটা বেশি হয় কিনা, অর্থাৎ বেশি দিন মনে থাকে কিনা। তো আমাদের রিসার্চ ইউএস এর 21তম কনফারেন্সে অ্যাকসেপ্ট হয়েছে এবং প্রমাণিত হয়েছে যে ছাত্ররা অগমেন্টেড রিয়েলিটি ইউজ করে বেশি ভালো শিখতে পারে। আমি একটু ভিডিও দেখাচ্ছি, তোমরা একটু খেয়াল করো, ভালো লাগবে। সাউন্ড শোনা যায়? জি স্যার। সাউন্ড শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার। ওকে ওকে। খেয়াল করছো, এটা কিন্তু একটা মার্কার, এটা 3D মডেল, এটা হচ্ছে মার্কার, এটা কাগজে প্রিন্ট করা, এটা কিন্তু মোবাইলের উপর দেখা যাচ্ছে, মোবাইলের উপরে। জি স্যার। তাকে টেস্ট করতে দিচ্ছি, হ্যাঁ তাকে টেস্ট করতে দিচ্ছি যে সিকোয়েন্স ধরতে পারতেছে বাচ্চাটা, বুঝতেছে কিনা। এটা একটা। আরেকটা হচ্ছে যে আমরা শেষে তাকে রেজাল্ট দেখাই। তো সাধারণত মানে তাকে শেখানো প্লাস হচ্ছে টেস্ট করা,
যে সে আসলে পারতেছে কিনা এবং তার স্কোর কত সেটা কিন্তু সেভ করতে পারে আর কি। তো আমার মনে হয় এটা একটা ফিচার। আরো কিছু ফিচার আছে আমরা দেখতে পারি। আরেকটা আছে, এটা কিন্তু আমরা একটা দেখেছি যে ওই অ্যাপটাতে কিন্তু আমাদের একটা কাগজ লেগেছে, দেখেছি সবাই। মানে আমার মোবাইলটা আমি যদি একটা কাগজের উপর ধরি সরেও তো অযোগ্য দেখায়, এটা তো আমরা বুঝেছি, একটু রেসপন্স করো জি স্যার, প্লিজ। জি স্যার। হ্যাঁ, এটা কিন্তু এটাকে বলে মার্কার, মানে এটা একটা মার্কার, এটা কিন্তু মার্কার হিসেবে কাজ করছে। কিন্তু আমাদের একটা অ্যাপ আছে আমরা ডেভেলপ করেছি, সেটাতে মার্কার নাই, মানে কোনো কাগজপত্র কিছু লাগবে না। দেখো সেটা কিভাবে কাজ করে। যে কোনো একটা সারফেসে ধরতে হয় এটা আর কি। দেখা যাচ্ছে ওই সারফেসের ভিতরে বিভিন্ন ক্যাটাগরি আছে অবশ্যই এখানে। এই ফ্লোরে এটা কিন্তু জি, আমরা কি বুঝেছি? কিছু বেসিক হলে ধরতে পারতেছি তো যে একটাতে মার্কার Yes, sir. মার্কার জি, বেস স্যার। অগমেন্টেড রিয়েলিটি, একটা মার্কার থাকবে, ধরলে ওটা 3D মডেল দেখাবে, সেটা সাউন্ড ভয়েস শোনা যাবে, যাতে বাচ্চাদের মনে থাকে বেশি আর কি। আমাদের এই পেপারটা অলরেডি মানে স্প্রিঙ্গারে গেছে আর কি, ভালো একটা পেপার। ওকে, আরেকটা প্রজেক্ট আমরা করতেছি যে এক তো হচ্ছে যে বাচ্চাদেরকে শেখাইলাম, এখন ওদেরকে লেখা শেখানো উচিত না? লেখা জি স্যার। আমরা লেখা জি, স্যার। শিখাচ্ছি, আমাদের একটা অ্যাপ আছে লেখা শিখায়, আর লেখাটা আসলে সঠিক হয়েছেটা ভুল হয়েছে সেটা আবার আমরা রেজাল্ট দিতে পারি। অলরেডি এই কাজটা অনেক দূর এগিয়ে গেছে, আমি অবশ্যই লেটেস্ট ভার্সনটা অ্যাড করি নাই। তো এই স্লাইডটা আসলে আমার ক্রেডিটটা, এটা ডক্টর আসাদ কবির, চার্জ স্টুডেন্ট ইউনিভার্সিটি, উনি তৈরি করেছেন, আমি ইউজ করতেছি আর কি, মানে এই কয়েকটা স্লাইড, এই কয়েকটা পেজ। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের আরেকটা প্রজেক্ট, অলরেডি যদি কারেন্ট বলছি, এখন পেপারটা পাবলিশন এই কারণে বলেছি যে আমরা একটা গেম ডেভেলপ করেছি, সেই গেমের ভিতরে বাংলাদেশি ক্যালোরি অ্যাওয়ারনেস ফর উইমেন ইন বাংলাদেশ। দেখা যাচ্ছে যে আমাদের ঘরের মারা বোনেরা, ওনারা কিন্তু ওই যে খাবার রান্না করে, একই ধরনের খাবার বারবার রান্না করে, বুঝেননি? মানে ধরেন আমিষ জাতীয় রান্না করতেছে তো আমিষই রান্না করতেছে, শর্করা জাতীয় তো শর্করাও রান্না করতেছে, একটা আছে না ভেরিয়েশন নিয়ে আসা সব ধরনের মানে ক্যালোরি যাতে ফিলফিল হয়, এটা কিন্তু আসলে অনেক সময় এনশিওর হয় না সব ধরনের সুষম খাদ্য। সুষম জি, খাদ্য। স্যার। এটা আমরা একটা গেম ডেভেলপ করেছি, যেমন আমাদের ফ্যামিলি মেম্বার এখানে অ্যাড করা যাবে, যে ফ্যামিলি মেম্বার কয়জন, কয়জন ছেলে কয়জন মেয়ে, এবং উনি যে সকালে নাস্তাটা বানাইলেন কি কি মেনু দিচ্ছেন, সেটাতে কত ক্যালোরি আসতেছে, উনি ওই কেমন ডিজাইন করতেছেন খাবারটা, মানে এটা কিন্তু প্র্যাকটিক্যাল, উনি যেটা প্রতিদিন বানান ওইটা এখানে বানাবেন আর কি। এখান থেকে ওনার একটা ক্যালোরি অ্যাওয়ারনেস, যে আমার তো গেম ভালো হচ্ছে না রে, ভালো পারতেছি না, তাহলে এই খাবার দিতে হবে, এভাবে কিন্তু সামহাও আমরা চেষ্টা করতেছি মানে ক্যালোরি অ্যাওয়ারনেসটা গ্রো করার জন্য। তো আমাদের এই পেপারটা আলহামদুলিল্লাহ এক জায়গায় সাবমিট হয়েছে, আন্ডার রিভিউতে আছে, রিভিশন পেয়েছে আর কি, ইনশাআল্লাহ অ্যাকসেপ্ট হবে আল্লাহ চাইতো। ঠিক আছে, এটা একটা কাজ। এরপর আমাদের একটা কাজ আছে ইজি ফিট। এটা মেবি কাজটা হচ্ছে এরকম যে মানে অস্ট্রেলিয়া অথবা বিভিন্ন দেশে যারা হচ্ছে বিশেষ করে প্যারালাইসিস রোগী, তারা যখন ডায়াবেটিস রোগী, প্যারালাইসিস রোগী, তাদের পা কিন্তু অস্বাভাবিকভাবে ফুলে যায়। অস্বাভাবিকভাবে পা ফুলে গেলে তখন পায়ের মাপের জুতা কিন্তু লাগে। সেই জুতা কিন্তু মানে ইনস্ট্যান্ট তৈরি করা যায় না, অলরেডি বিভিন্ন কোম্পানি আছে তারা প্রোভাইড করে। তো অনেক সময় ছবি তুলে নেয়, মাপ নিয়ে যায়, এরপরে আস্তে আস্তে সময় লাগে। তো আমরা যদি ক্যামেরা দিয়ে ছবি তুলে এই পায়ের মাপটা এমন ভাবে মানে নিতে পারি যাতে সবগুলা জিনিস আমরা ধরতে পারি, তাহলে কিন্তু এটা মানে খুব সহজেই কোন জুতার সাথে ম্যাচ করে এটা পাওয়া যাবে। এটার উপরে আমরা মানে কাজ করতেছি, এর একটা প্রজেক্ট আছে। তো এই হচ্ছে মোটামুটি আমি আসলে আমার কারেন্ট প্রজেক্ট গুলো বললাম। এখন আসলে আমি কিছু কোলাবোরেটিং এবং রিসার্চ অপরচুনিটির কথা বলবো, যে আসলে আমি ইউ আর অলওয়েজ ওয়েলকাম টু ওয়ার্ক উইথ মি। আমি বলবো এই প্রোগ্রামের মাধ্যমে যে কেউ মোটিভেট হয়ে যদি আমার সাথে কাজ করতে চাও, মোস্ট ওয়েলকাম। সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারো, অথবা তোমার কোনো ফ্যাকাল্টি মেম্বারের মাধ্যমে একসাথে জয়েন হয়েও কাজ করা যেতে পারে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এরপরে যেটা হচ্ছে ফাইন্ড মাই রিসার্চ ইন্টারেস্ট অন গুগল স্কলার রিসার্চ গেট। আমার প্রোফাইলগুলো তো অলরেডি দেখেছো, ওখানে তোমরা দেখবা যে আমি কি নিয়ে কাজ করি। ইমেল ইওর আইডিয়া অর ইন্টারেস্ট ডিরেক্টলি। এবং আমি বলবো যে তোমরা অবশ্যই অবশ্যই এখানে যারা আছো, আমার একটা ফেসবুক গ্রুপ আছে, সবসময় দেখেছো একটা পেজ আমি দেখাচ্ছি এখানে, গবেষক হতে চাই, এটা বাংলায় আছে আর কি, সার্চ দিলে হবে ফেসবুকে, এটা আছে, সেটাতে জয়েন হবা। অলরেডি কেউ জয়েন করেছো? তোমাদের মধ্যে কে কে আছে জয়েন করছে? আছি। হাত দুটো দেখি। জি স্যার।
হাত দুটাও দেখি। বাবা অনেকজনই তো আছে, 10 জন 11 জন আছে। থ্যাংক ইউ ফর ইউর ইন্টারেস্ট। অলরেডি তো তোমরা রিসার্চে ইন্টারেস্ট হয়ে গেছো রে, ভালোই তো, আলহামদুলিল্লাহ। তো যেটা বলতেছিলাম, আরেকটা হচ্ছে যে আমরা গবেষক হতে চাই গ্রুপে আমরা একটা ফ্রি কোর্সের ব্যবস্থা করেছি। ফ্রি কোর্স বলতে হাউ টু বিকাম রিসার্চার। এই ফ্রি কোর্সে আমরা প্রথমে মাত্র সুযোগ দিয়েছি 42 জন, যদি অ্যাপ্লিকেন্ট অনেক বেশি ছিল। তো আমরা যেহেতু অ্যাপ্লিকেন্ট বেশি ছিল, অনেকের অনেক বেশি আগ্রহ, সেই কারণে আমরা যেটা একটা অপশন রেখেছি, আমরা যদিও ক্লাসগুলো জুমে নিব, কিন্তু ভিডিওগুলা আমরা ইউটিউব চ্যানেল, আমার একটা ইউটিউব চ্যানেল আছে মোহাম্মদ সাবির হোসেন, এখানে লিঙ্ক দেওয়া আছে, অথবা সরাসরি মোহাম্মদ সাবির হোসেন লিখে সার্চ দিলেও পাওয়া যাবে। এটাতে আমি আপনাদেরকে বলবো ভিডিওগুলো দেখে সাবস্ক্রাইব করে রাখতে, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনি সহজে পেয়ে যান। হ্যাঁ, এখানে সবগুলো ভিডিও সিরিজ পাওয়া যাবে। কেউ যদি এটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে, আমার মনে হয় সে কিভাবে গবেষণা করতে হয় এটা বেসিক পেয়ে যাবে। আর আমার উদ্দেশ্য কিন্তু গবেষক হতে চাই গ্রুপে, এটার উদ্দেশ্য কিন্তু এরকম নয় যে আমি একজন ভালো রিসার্চার, আমি একজন গ্রেট রিসার্চার, আমি রিসার্চে অনেক কিছু করে ফেলবো, এরকম না। বরং বিশ্ববিদ্যালয় পড়ুয়া অথবা ইয়ং রিসার্চার যারা গবেষণার হাতে খড়ি নাই, বুঝে না যে কিভাবে গবেষণা করতে হবে, ওই বেসিকটা আমি ধারাই দেওয়ার চেষ্টা করবো। এটা হচ্ছে আমার পারপাস। তো আমার এই হচ্ছে মোটামুটি কথা। এবং এই গবেষক হতে চাই ভিডিও সিরিজ আসলে আমার চ্যানেলে আপলোড করা আছে, এবং চ্যানেলের মধ্যে একটা ভিডিও প্লেলিস্ট আছে, এই যে গবেষক হতে চাই ভিডিও সিরিজ, এইটা আপনারা অবশ্যই খেয়াল করবেন আর কি। তো এই হচ্ছে আমার মোটামুটি লেকচার। সরি টু আসলে বোদার ইউ, সরি টু মানে অনেকক্ষণ ধরে আপনাদেরকে আটকে রেখেছি, এটা আসলে ঠিক না। আর যেহেতু এটা আমার ফার্স্ট একটা এক্সপেরিয়েন্স, ফার্স্ট কোনো জায়গায় আমি স্পিকার হিসেবে কথা বলতেছি, সে কারণে আসলে আমার টাইম নিয়ে আসলে একটু হেল্পফুল হয়ে গেছে। আমি আবার সরি বলতেছি। মানে না স্যার, আমরা স্যার অনেক কিছু জানতে পারলাম। যদি কমেন্ট থাকে, ফিডব্যাক থাকে, এবং আপনাদের কোনো কনসার্ন থাকে, সেটা আমি এখন আলোচনা করব, এবং আমি কুইক কোশ্চেন করব, তার বেসিসে আমাকে অ্যানসার দিতে হবে। এইখান থেকে আমি কিন্তু ওই যে অলরেডি একজনকে ফাইন্ড আউট করছি, পুরস্কৃত করবো আর কি। আমি ওইভাবে কুইজ ডিজাইন করি নাই, কিন্তু এখান থেকে আমি প্রশ্ন করব, দেখি মানে কে পারে তাকে আমরা পুরস্কৃত করবো। ম্যাডাম, পুরস্কারের ব্যবস্থা আছে? হ্যালো তার পুরস্কার ব্যবস্থা আমি করে দেব। আচ্ছা, আমরা 3 জনকে এখান থেকে পুরস্কৃত করব। তার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা কোশ্চেন নিব আর কি। দেখি আমরা কোশ্চেন নিব। জি, কোশ্চেন অথবা ফিডব্যাক অথবা যে কোনো ধরনের কমেন্টস মোস্ট ওয়েলকাম। তোমরা সরাসরি আনমিউট করে কথা বলতে। আমি যেটা বললাম, আমি একটা সামারি করি। আমি আসলে এই লেকচারের মাধ্যমে যেটা আপনাদেরকে ডেলিভার করার চেষ্টা করলাম, সেটা হচ্ছে যে একবারে শুরু থেকে যদি বলি, আমি শুরুতে আমার সম্পর্কে বায়ো দিয়েছি এবং আমার সম্পর্কে কিছু কথা বলেছি। এরপর আমি যেটা বলেছি সেটা হচ্ছে যে কেন আমরা গবেষণা করতে পারবো না। অবশ্যই পারবো। সেকেন্ড ইয়ার আন্ডারগ্রেডের সেকেন্ড ইয়ার স্টুডেন্ট 12টা গবেষণাপত্র পাবলিশ করে ফেলছে, আমরা কেন পারবো? অবশ্যই পারবো ইনশাআল্লাহ। এবং এরপরে আমি অ্যালগরিদম যে লাইফের প্রত্যেকটা ক্ষেত্রে ব্যবহার হয় সেটা বলেছি। অ্যালগরিদমের কিছু বেসিক নিয়ে আলোচনা করেছি। এরপরে কি কি প্রজেক্ট এবং রিসার্চ আমার ছাত্ররা করেছে সেটা নিয়ে আলোচনা করেছি। কি কি প্রজেক্ট এবং রিসার্চ স্কোপ আছে অ্যালগরিদম কোর্সে, অ্যালগরিদমে, সেটা নিয়ে আলোচনা করেছি। এবং আমার কিছু কারেন্ট প্রজেক্ট এবং পাস্ট প্রজেক্ট নিয়ে আলোচনা করেছি, এবং কিভাবে আমার সাথে কোলাবোরেট করতে পারবেন সেইটা আলোচনা করেছি। এই পুরো আলোচনা থেকে যে কোনো জায়গা থেকে 3টা বিষয়: কমেন্ট, ফিডব্যাক এন্ড হচ্ছে ইওর কোশ্চেনস। হ্যাঁ স্যার, আমরা যখন ফোর্থ সেমিস্টারে অ্যালগরিদম পড়ছি থিওরিটিক্যালি, তো আমার মাথায় কোশ্চেন থাকতো যে মানে এটা আসলে অ্যাপ্লাইটা কোথায়। তো আজকে আপনার সাথে কথা বলে বুঝতে পারলাম যে অ্যালগরিদমের সরাসরি অ্যাপ্লাই। থ্যাংক ইউ ফর ইওর নাইস ফিডব্যাক। থ্যাংক ইউ। জি, এরপর আর কেউ? শোনো, যদি কথা না বলো তাহলে বোঝা যাবে যে মানে তোমরা আসলে মানে সব বুঝছো। আবার যদি আর এটা বোঝা যাবে কিছুই বুঝো নাই। মাঝামাঝি হওয়া উচিত আর কি। একবারে কিছুই বুঝবো না সেটাও যাতে না হয়, আবার সব বুঝে ফেলছো এটাও মুশকিল। এই জন্য কোশ্চেন করলে জিনিসটা বোঝা যায় যে হ্যাঁ কতটুকু বুঝেছো। আচ্ছা, একজন প্রশ্ন করেছে, আমরা দেখতেছি এখানে। আরেকজন প্রশ্ন করেছে, আমি কোশ্চেনগুলো দেখতেছি, আপনার মতো করে নেন। বলছে যে স্যার, আমরা কি পারবো রিসার্চ করতে? আবার সেই একই কথা। আবার এতক্ষণ ধরে আমি লেকচার দিলাম যে তোমরা কেন পারবা না, এখন আবার বলতে স্যার আমরা কি পারবো? ইনশাল্লাহ পারবা। হ্যাঁ, আমি বলি কি, আমি সবসময় যে কোনো জায়গায় কথা বলার সময় বলি, ছোটবেলায় একটা ওই যে কবিতা পড়েছো না,
ওই কি যেন হাত পা সবারই আছে নিচে কেন ভয়, চেতনা রয়েছে যার সে কি করে নয়। তো আমার মনে হয় যার চেতনা আছে, ইচ্ছা আছে, আমি কিন্তু অলরেডি জায়গাগুলো দেখাই দিছি যে রিসার্চ গেট, গুগল স্কলার, এগুলো খুঁজতে হয় কোথায় রিসার্চ পেপার আছে, কিভাবে আইডিয়া ফাইন্ডিং করতে হয়। একটা মোটামুটি কিন্তু মানে আমি যতগুলো আইডিয়া দিয়েছি যে কোনো একটা নিয়ে কাজ করলে কিন্তু সে গবেষক হতে পারবে, যে কোনো একটা, হ্যাঁ যে কোনো একটার উপরে সে কাজ করতে হয়। একটা আইডিয়াও কি ভালো লাগে নাকি? আচ্ছা, অবশ্যই তুমি হতে পারবা। সুজন আহমদ, তুমি অবশ্যই গবেষক হতে পারবা, তুমি সঠিক পথে আগাও। আর যেভাবে আমি বললাম গবেষক হতে চাও গ্রুপে অ্যাড হয়ে যাও, নিয়মিত পোস্টগুলো ফলো করো, আশা করি ইনশাআল্লাহ তুমি বেনিফিট হবা। আরেকজন প্রশ্ন করেছে, স্যার ডেটা সায়েন্স এর প্রজেক্ট এন্ড রিসার্চ নিয়ে কাজ করতে গেলে কিভাবে অ্যালগরিদম এর সাথে নিয়ে সুইফট করা যায়, অ্যালগরিদমের সাথে নিয়ে সুইফট করা যায়। হ্যাঁ, ডেটা সায়েন্স, মেশিন লার্নিং এগুলো কিন্তু আমি আগেই বলেছি, এগুলো কিন্তু মানে এগুলো প্রতিষ্ঠিত হয়েছে অ্যালগরিদমের উপর। হ্যাঁ, সেই অ্যালগরিদম গুলা একটু ডিফারেন্ট। হ্যাঁ, ওগুলা অ্যালগরিদম নিজে ট্রেন হইতে পারে, অ্যালগরিদম গুলা ওখানে নিজেই ডিসিশন নিতে পারে, এই ধরনের অপশনগুলো আছে। কিন্তু অবশ্যই অ্যালগরিদমকে সাথে নিয়েই আসলে আমাদেরকে ডেটা সায়েন্স মেশিন লার্নিং এ ইন করতে হবে। ডেটা সায়েন্স মেশিন লার্নিং যারা অ্যালগরিদম জানে না তারা আসলে কোনো কাজ পারে না, যারা কোর কাজ করে তারা কিন্তু অ্যালগরিদম নিয়েই কাজ করে। হ্যাঁ, খুব সুন্দর কোশ্চেন। আরো কোশ্চেন আসা চাই, কোশ্চেন আসতেছে না। আমার মনে হয় আমাদের ফ্যাকাল্টি মেম্বারদের মধ্যে থেকে কেউ আছেন, ওনারা আমাদের ফিডব্যাকটা দিতে পারেন মিনিমাম। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি যদি স্যার মেশিন লার্নিং আর স্যার ডাটা সায়েন্স নিয়ে কাজ করতে চাই, তাহলে কি স্যার আমার যখন আমি রিসার্চ পেপার দিব তখন কি স্যার আমার বিভিন্ন মডেল উপস্থাপন করতে হবে, সিমুলেশন দেখাতে হবে? হ্যাঁ, তোমার তো ধরো একটা তুমি যখন মডেল প্রপোজ করবা মেশিন লার্নিং এর সবচেয়ে বড় প্রবলেম এটা আমরা যেটা জানি সেটা হচ্ছে যে ডেটা সেট পাওয়া যায় না, রিয়েল ডেটা সেট। তখন হচ্ছে যে এক্সিস্টিং ডেটা সেট দিয়ে এটাকে ট্রেন আপ করে, মডেল ডেভেলপ করে, ট্রেন আপ করে, মানে ভ্যালিডেশন করে আসলে তোমাকে ক্লেম করতে হবে যে আসলে তুমি সামহাউ তোমার ক্লেমটা ঠিক আছে। বুঝতে পারছো? মডেল অবশ্যই মানে সিমুলেশন করে অবশ্যই দেখাইতে হবে। আচ্ছা, জি স্যার। আর স্যার আর অলরেডি স্যার কোনো বিষয় স্যার গবেষণা হয়ে গেছে স্যার, তো আমি কি ওই বিষয়ের উপর স্যার ইমপ্রুভ করে কোনো পেপার করতে পারবো, জার্নাল প্রকাশ করতে পারবো? নামটা হচ্ছে রিসার্চ। এটা কি বলো? রিসার্চ। রিসার্চ কিন্তু মানে অনেক ভাবে করা যায়। একটা হচ্ছে তুমি এক্সিস্টিং নলেজ কাজে লাগিয়ে নতুন কিছু করবা, দিস ইজ অলসো রিসার্চ। এবং তুমি নতুন করে নলেজ শেয়ার মানে ক্রিয়েট করবা, দিস ইজ অলসো রিসার্চ। রিসার্চ কিন্তু শুধু নতুন নলেজ ক্রিয়েট করা এটা নয়। আচ্ছা, তোমাদের যেহেতু আগ্রহ ভালো, আগ্রহ তো মেলা দেখা যাচ্ছে রে। আমি তো মনে করছি তোমাদের টিচার তো মনে করছে যে এগুলো আগ্রহ থাকে কিনা, শেষমেশ হারা যায় কিনা। এখন তো দেখতেছি খুব ভালো আগ্রহ তোমাদের, তোমরা তো ইনশাল্লাহ দেখা যাচ্ছে ভালো করবা। আচ্ছা, যেহেতু তুমি প্রশ্ন করেছো আমি একটু বলি বলতে মেলা বলা হয়ে যায়, মেলায় বলি। এই দেখো একটা ডেফিনেশন আমি পেয়েছি, এটা হচ্ছে ইউনিভার্সিটি অফ, দেখতে স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে? ওয়েস্টার্ন সিটি ইউনিভার্সিটিতে ডিপার্টমেন্ট অফ এডুকেশন ট্রেনিং তারা রিসার্চের ডেফিনেশন দিয়েছে। রিসার্চ ইজ ডিফাইন্ড as the creation of new knowledge or and the use of existing knowledge in a new and creative way so as to generate new concepts, methodologies and understanding. তার মানে নতুন নলেজ ক্রিয়েট করা অথবা এবং the use of existing knowledge, আগের নলেজটাই ব্যবহার করা। হ্যাঁ, এটা নতুন কোনো কিছু কনসেপ্ট এবং মেথড এবং আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করার জন্য এটাই রিসার্চ। এটা কোনো সমস্যা নেই, ঠিক আছে? রিসার্চ ওটাও মানে তুমি নতুন কিছু ডেভেলপ করতে পারো, আবার চাইলে নতুন এক্সিস্টিং জিনিস ব্যবহার করে তুমি রিসার্চ করতে পারো, অবশ্যই এটা একটা রিসার্চ। সুন্দর একটা কোশ্চেন করেছো, ধন্যবাদ তোমাকে। তোমার নাম কি? স্যার মোহাম্মদ সাইফুল ইসলাম। সাইফুল ইসলামের এটা নামটা কমেন্ট করে রাখেন। হ্যালো, হ্যাঁ, আর কেউ প্রশ্ন করবা? হ্যাঁ স্যার, আমার একটা প্রশ্ন ছিল। আমি যখন বিভিন্ন ল্যাঙ্গুয়েজ সি প্লাস প্লাস বা জাভা বেসিক গুলা মানে শেখার পর প্রজেক্ট করতে গেলে অনেকটা আটকে যাচ্ছে, মানে কিভাবে আমি প্রজেক্ট গুলা শুরু করতে পারি, এই ব্যাপারে যদি কিছু বলতেন। প্রজেক্ট শুরু করার বিষয়ে যেটা করতে পারো সেটা হচ্ছে যে তুমি গিটহাব চিনো? গিটহাব নাম হ্যাঁ শুনছো? জি স্যার। গিটহাবে তোমার প্রচুর স্যাম্পল প্রজেক্ট তুমি পাবা, স্যাম্পল কোড পাবা আর কি। তো তুমি যখন মানে প্রজেক্ট করতে পারতেছো না, বিপদে পড়তেছো, তখন তুমি যেটা করতে পারো গিটহাব রিপোজিটরি থেকে তুমি অবশ্যই হেল্প নিয়ে স্যাম্পল প্রজেক্ট গুলো বুঝে এরপর তুমি নিজে থেকে করতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ওকে ওকে
আচ্ছা, একজন প্রশ্ন করেছে স্যার প্রজেক্ট এবং রিসার্চের বিষয়টা ক্লিয়ার না, মানে আমি প্রজেক্ট ইউজ করতেছি কখনো রিসার্চ ইউজ করতেছি, তাই না? থ্যাংক ইউ ফর ইয়ার নাইস কোশ্চেন। এই কোশ্চেনটা প্রাইভেটে করেছে মুস্তফা করিম উদ্দিন, উনি উনি মেবি আমাদের টিচার কিনা আমি জানি না। প্রজেক্ট এবং রিসার্চের বেসিক ডিফারেন্সটা আসলে সেরকম ভাবে বলা মুশকিল। একই রিসার্চ এটা প্রজেক্টও যেতে পারে, আবার কোনো প্রজেক্ট রিসার্চ হতে পারে। আমার ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি ওই যে আমরা যেটা অ্যাপ ডেভেলপ করেছি যে হাতে বাচ্চারা লিখবে সরেও, এই যে আমি আপনাদেরকে যদি দেখাই আমার ট্যাবের মধ্যে আছে আর কি, ধরেন আমি লিখলাম সরেও, তো আমার ওই লেখাটা আমি আসলে দেখাইতে সময় লাগবে, সরেও লিখলাম, সেই সরেও লেখাটা ঠিক না বেঠিক এটা ধরার জন্য আসলে এখানে আমরা ইউজ করেছি ডিপ লার্নিং মডেল। ডিপ লার্নিং এর সিএনএন মডেল ইউজ করছি আমরা ডিপ লার্নিং। তো সেক্ষেত্রে এখানে কিন্তু আমাদের অ্যালগোরিদমটাকে ডেভেলপ করা লাগছে, কারণ এক্সিস্টিং অ্যালগোরিদম কাজ করে না মোবাইল ডিভাইসের জন্য। তাহলে এক্সিস্টিং অ্যালগোরিদম এখানে মোবাইল ডিভাইসে কাজ করতেছে না, তাহলে এখানে আমার রিসার্চ করতে হচ্ছে। আর আমার ওই যে অ্যাপ্লিকেশন যে তৈরি করেছি মানে মোবাইল ডিভাইস ছাত্রদেরকে হাতে লেখা চেক করার জন্য, এটা হচ্ছে প্রজেক্ট। কারণ প্রজেক্ট হচ্ছে এরকম যে আপনি অ্যালগোরিদম অ্যাপ্লাই করে কোনো রিয়েল ওয়ার্ল্ডের প্রবলেম সলভ করলেন, যেমন আমি ওই যে নিয়ারেস্ট ব্লাড ডোনার ফাইন্ডিং এর কথা বললাম, ওইটা হচ্ছে প্রজেক্ট। আর রিসার্চ হচ্ছে যে আমি ওই কোর অ্যালগোরিদমটাকে ইমপ্রুভ করলাম, যেমন কুইক সর্ট অ্যালগোরিদমে কিন্তু আমরা ওখানে আমরা কমপ্লেক্সিটি টাইম কমপ্লেক্সিটি কমিয়েছি অর্ডার অফ n log n থেকে অর্ডার অফ n, এটা হচ্ছে রিসার্চ। এটা কিন্তু আমরা কোথায় অ্যাপ্লাই করিনি। দ্যাট মিন্স রিসার্চ হচ্ছে এক্সিস্টিং কোনো অ্যালগোরিদম অথবা কোনো নলেজকে ইমপ্রুভ করা, প্রজেক্ট হচ্ছে এক্সিস্টিং নলেজ অ্যাপ্লাই করে কোনো রিয়েল ওয়ার্ল্ডের প্রবলেম সলভ করা, আর রিসার্চ প্রজেক্ট হচ্ছে প্রজেক্ট যেখানে রিসার্চ করতে হয়। মানে আসলে জিনিসগুলা একটা অপরটার সিনোনিম হিসেবে ব্যবহার করা যেতে পারে আর কি। থ্যাংক ইউ ফর ইউর নাইস কোশ্চেন মুস্তফা করিম উদ্দিন, খুব সুন্দর কোশ্চেন আর কি এটা করেছেন। আরেকটা কোশ্চেন আছে এখানে প্রাইভেটলি, আমি কি প্রাইভেটলি কোর্সে এখন কি আমি পাবলিকলি আনসার দিব? মুশকিল ব্যাপার, কনফিউশনে পড়ে গেলাম। আচ্ছা এই কোশ্চেনটা শুনি, এরপরে অ্যাপ্লাই নাম বলতেছি না, আমি জাস্ট উত্তর দিব। হ্যাঁ ঠিক আছে স্যার, অ্যাপ বানাতে চাইলে কি আগে অ্যালগোরিদম করে নিতে হয় নাকি অ্যাপসে কি অ্যালগোরিদম অ্যাড করতে হয়? হ্যাঁ, খুব সুন্দর একটা কোশ্চেন করেছো, আমার খুব ভালো লাগতেছে। দিস ইজ কল ইন্টারেক্টিভ সেশন। হ্যাঁ, মানে মুখে কথা না কইলে কিন্তু কমেন্ট ঠিক করতেছে, এটাও ভালো, মানে মুখে কথা না বললেও আমাকে জানাচ্ছে কমপক্ষে। হ্যাঁ, যেটা ইম্পর্টেন্ট বাবা সেটা হচ্ছে যে তোমাকে তো অ্যালগোরিদমের বেসিক অবশ্যই বুঝতে হবে। যদি তুমি অ্যালগোরিদমটা ইউজ করে কোনো অ্যাপ ডেভেলপ করতে চাও, তাহলে তুমি অ্যালগোরিদম আগে অ্যাপ্লাই করবা নাকি অ্যাপ আগে ডেভেলপ করার ব্যাপারটা এরকম নয়। তুমি ডেভেলপ করতে থাকবা, যখন যেটা লাগে যে অ্যালগোরিদম তোমার ইউজ করতে চাও সেটাকে তোমার কোডের মধ্যে ইমপ্লিমেন্ট করতে হবে। এটাই, মানে তুমি আগে অ্যালগোরিদম অ্যাপ্লাই করো পরে অ্যাপ বানাবে এরকম নয়, অ্যাপ বানাতে বানাতে তোমার যেটা লাগে সেটা তুমি ইউজ করবে আর কি। থ্যাংক ইউ। আর কোনো কোশ্চেন? জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। পরিচয় দিতে হবে প্রথমে, স্যার আমি অমুক। স্যার আমি আসসালামু কবি সবার সিএসসি ফার্স্ট বছর মৌসুমী। আমার কোশ্চেন যেটা ছিল যে আমরা মেশিন অ্যালগোরিদমের যে এখনকার যে ফরকাস্টেবল যে সলিউশন গুলা এখন পাচ্ছি, সেগুলা রিলায়েবল সোর্স গুলা আমরা কিভাবে ফিউচার ইন্ডাস্ট্রিতে? একটু নেটের প্রবলেমের কারণে তোমার কথাটা শুনি না, আরেকবার বলতে পারবা? বলতে চাচ্ছিলাম যে অ্যালগোরিদমের যে এখন আমাদের কাছে জানা যতগুলা সলিউশন আছে, সেগুলো আমরা ফিউচার ইন্ডাস্ট্রিতে কিভাবে ইউজ করতে পারি? তোমার কোশ্চেনটা যদি আমি বুঝে থাকি, নেটের প্রবলেম হচ্ছে যে এক্সিস্টিং অ্যালগোরিদম যেগুলো আছে সেগুলো ফিউচার ইন্ডাস্ট্রিতে কিভাবে ব্যবহার করতে পারি। খুব নাইস একটা কোশ্চেন। বেসিক্যালি আজকে আমাদের বাংলাদেশের কথা যদি আমি বলি, সফটওয়্যার ইন্ডাস্ট্রি যেগুলো আছে, হ্যাঁ কিছু কোম্পানি ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যে কম্পোনেন্ট, ডেটা সায়েন্স, মেশিন লার্নিং, বিগ ডেটা, আইওটি, হ্যাঁ সাইবার সিকিউরিটি, ব্লকচেইন টেকনোলজি, এগুলো নিয়ে কাজ করতেছে, কিন্তু সংখ্যাটা খুবই কম। সবাই কিন্তু ওই যে ওয়েব পেজ ডিজাইন, ওয়েবসাইট ডিজাইন, অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন, ডেস্কটপ অ্যাপ্লিকেশন, অনেক কিন্তু এই পর্যন্ত আছে, কিন্তু অনেক কোম্পানি শুরু করেছে, আলহামদুলিল্লাহ এটা ভালো। তো যখন ইন্ডাস্ট্রিগুলা তোমার এই ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কম্পোনেন্ট নিয়ে কাজ করবে, বিগ ডেটা, আইওটি, মেশিন লার্নিং, তখনই কিন্তু এগুলোর প্রপার ইউটিলাইজেশন হবে। তো অবশ্যই মানে কিভাবে ইউজ করবে সেটা তো অবশ্যই বড় একটা চ্যালেঞ্জ, কিন্তু আমার মনে হয় যখন কাজ শুরু করবে এটা আসলে ওই যে অ্যালগোরিদম গুলার প্রপার ইউজ করে অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট যখন শুরু হবে তখন আসলে প্রপার অ্যাপ্লিকেশন আমার মনে হয়, মানে এখনো বাংলাদেশে কিন্তু ওভাবে আমরা আগাই নেই, মানে আমরা অনেকেই কাজ শুরু করছে মাত্র আর কি। থ্যাংক ইউ ফর ইউর, তুমি তো ভালো অ্যাডভান্স, এই আপনাদের ছেলেগুলো তো ভালো অ্যাডভান্স দেখা যাচ্ছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আর কেউ? আসসালামু আলাইকুম।
হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বলো। স্যার আমি মানে অ্যালগরিদম মানে আমি মাসুদুর রহমান, সিএসসি থার্ড ব্যাচ। তো মানে আমি আসলে অ্যালগরিদম এই ব্যাপারে মানে আজকে অনেক কিছু জানলাম। তো আমি আসলে আমার একটা প্রশ্ন ছিল যে অ্যালগরিদমের অবস্থানটা মানে কেমন, যেমন আমরা যদি বলি সিএসসি তে পড়ি আমরা হার্ডওয়্যার কি, হার্ডওয়্যারটা জানি যে হ্যাঁ হার্ডওয়্যারে সব কাজ হয়, হার্ডওয়্যারটা মেইন, এটা ছাড়া আমরা মানে কোনো মানে কম্পিউটারে হার্ডওয়্যার দিয়ে সব ধরনের কাজ হয়। তারপর সফটওয়্যার, হার্ডওয়্যারের মধ্যে সফটওয়্যার ছাড়া মানে কোনো কিছু আমরা প্রোগ্রাম করতে পারবো না। তারপর একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে সফটওয়্যার চলে। তো আমরা মানে এই জিনিসটা অবস্থানটা বুঝতেছি যে কোনটা মানে কোনটা কতটুকুর সাথে কিভাবে মানায় চলে। তো অ্যালগরিদম ব্যাপারটা সিএসসি ফিল্ডে মানে কিরকম অবস্থানটা কোথায়, মানে এটা কতটুকু মানে মানিয়ে নেয় বা মানে কত জায়গায় লাগে বা ইম্পর্টেন্স কতটুকু, মানে এটা জানতে চাই যে খুব নাইস নাইস একটা। কোশ্চেন, মানে মারাত্মক একটা কোশ্চেন করেছো। এটার জন্য তোমাকে তো $1,000,000 পুরস্কার দেওয়া উচিত রে। হ্যাঁ, যেটা বলতেছিলাম যে আমি কিন্তু লেকচারের মাঝখানে একটু কথা বলেছিলাম, সেটা হচ্ছে যে মানে আমরা যদি বলি যে টাইম ইজ দ্য মানি, এই কথা শুনেছো? টাইম ইজ দ্য মানি কথাটা শুনেছো? মানে টাইম ইজ দ্য মানি কনসেপ্টটা হচ্ছে যে মানে সময়ের বেসিসে কিন্তু পেমেন্ট হয়। যে বিশেষ করে যারা ফ্রিল্যান্সার তারা কিন্তু কত আওয়ার দিচ্ছে সেটা বেসিসে পেমেন্ট পায়। তো সবচেয়ে মানে আমি যেটা বলবো কোর কম্পিউটার সায়েন্স অথবা থিওরিটিক্যাল কম্পিউটার সায়েন্সের মানে ইম্পর্টেন্সটা কিন্তু বাহ্যিকভাবে বোঝা মুশকিল, মানে বোঝা যায় না। কিন্তু এটা যদি সে গাছের শেকড় না থাকে সেই গাছ কিন্তু টিকে থাকবে না। তো আমি বলবো যে থিওরিটিক্যাল কম্পিউটার সায়েন্স অ্যালগরিদম হচ্ছে গাছের শেকড়। তুমি আজকে যে অ্যাপ দেখতেছো, তুমি যে আজকে ওয়েবসাইট দেখতেছো, এই সব কিছু কিন্তু অ্যালগরিদমের একটা মানে কি বলবো ফল। কিভাবে একটা অ্যালগরিদম ডেভেলপ সরি একটা অ্যাপ ডেভেলপ করার সময় ওখানে যে অ্যালগরিদম ব্যবহার হচ্ছে ওটার মধ্যে, যেমন আমি বলি যে আজকে যে আমরা কোনো ধরো কম্পিউটারের ভিতরে ফাইলগুলো সর্ট করতেছি, সর্ট বাই ডেট, সর্ট বাই কি টাইম, সর্ট বাই টাইটেল করতেছি না, বলো না? তো এখানে কিন্তু কুইক মানে খুব দ্রুত বেসিসে সর্টিংটা সে আমাকে করে দিচ্ছে। এই সর্টিংটা যে করতেছে কিন্তু অ্যালগরিদম আছে, কিন্তু অ্যালগরিদম তুমি দেখতেছো না, তুমি দেখতেছো কি সর্টিং হয়ে গেল। তেমনি ভাবে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু মানে অ্যালগরিদম খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। যেমন আমরা জানি যে মানে সবচেয়ে এফিসিয়েন্ট সর্ট হচ্ছে অনেকে বলে কুইক সর্ট, অনেকে বলে মার্জ সর্ট, কন্ট্রাডিকশন আছে। তো কুইক সর্ট যদি কনসিডার করি তাহলে কিন্তু ওখানে মানে ডিভাইড এন্ড কন্ট্রার অ্যাপ্রোচ অ্যাপ্লাই করে। তো আমি এটাই বলবো যে অ্যালগরিদম হচ্ছে সব জিনিসের প্রাণ। এটা যদি তোমার ভালো মতো এক্সিকিউট না হয় অথবা এটা যদি টাইম বেশি নেয়, জায়গা বেশি নেয়, তাহলে কিন্তু মানে তোমার কোনো সিস্টেমই চলবে না। এ কারণেই যতদিন যাচ্ছে তত অ্যালগরিদম ডেভেলপ হচ্ছে আর আমাদের ডিভাইস গুলো এফিশিয়েন্ট হচ্ছে, ফাস্টার হচ্ছে, যেটা পিছনে কাজ করতেছে। ইউ ক্যান নট সি ইট ফ্রম দা মানে ফ্রন্ট এন্ড। ওকে, আর ইউ ক্লিয়ার? আমি মনে অল্প একটু ক্লিয়ার করতে পারছি, হ্যাঁ বেশি আমি ইয়েস যেহেতু স্যার, মানে ছোট আমরা মানুষ। স্যার আমরা ওই আইসিটি তে ক্লাস 9-10 ইন্টারে, তো ওখানে পড়েছি যে কোডিং করার আগে আমরা প্রথমে শিখি অ্যালগরিদম, মানে প্রথমে দেখাই অ্যালগরিদম। তার মানে আমাকে কোডিং করতে হলে ফার্স্ট একদম কোডিং করতে পারবো না, আমাকে প্রথমে একটা প্ল্যান করতে হবে। তার মানে অ্যালগরিদম একটা প্ল্যানের অ্যালগরিদম মতো, অবশ্যই অবশ্যই, হ্যাঁ যে থ্যাংক আমি ইউ। একটা প্ল্যান অ্যাপ্লাই করব, পরে ওটাকে আমি মানে করব, অ্যাপ্লাই করব যে কোডিং এর ক্ষেত্রে কি করা যায়। তো মানে তার মানে এটা একটা কোডিং এরও মানে কোডিং এও এক ধরনের বেসিক, যে হ্যাঁ কোডিং করলে আমরা অনেক সফটওয়্যার তৈরি করতে পারি, কিন্তু ওই কোডিং এর আগে আরো বেসিক হলো যে মানে অ্যালগরিদমটাকে আমরা বলতে পারি মানে। হ্যাঁ ঠিক আছে, ওকে থ্যাংক ইউ, নাইস নাইস উত্তর দিয়েছো। হ্যাঁ, আর কোনো কোশ্চেন? আমরা মনে হয় আর মাত্র 2টা কোশ্চেন নিব, কারণ আসলে আমি একটু ফিল করতেছি, প্রেশার ফিল করতেছি। আর 2টা কোশ্চেন নিব। হ্যালো, আর আমি 2টা কোশ্চেন নিব। জি, আর 2টা কোশ্চেন নিব না, কোশ্চেন না থাকলে আমরা মানে ক্লোজিং এ যেতে পারি। আর কোশ্চেন আছে কোনো? না স্যার, পরবর্তী সেশনে আচ্ছা।